দর্শক দৃশ্য শব্দের চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। গত 13 আগস্ট ছিল আলফ্রেড হিচককের 126তম জন্মদিন। সিনেমার ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই নির্মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা আলাপ করব তার একটি গুরুত্বপূর্ণ ছবি সাইকো নিয়ে। গত পর্বে আমরা আলাপ করেছিলাম সত্যজিৎ রায়ের প্রামাণ্যচিত্র রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে। লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। চলুন শুরু করি আজকের সিনেলাপ। সিনেমার বিবর্তনে হলিউডের অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লাসিক্যাল হলিউড ছবি সারা দুনিয়ার চলচ্চিত্রকে প্রভাবিত করেছে। বিংশ শতকের শুরু থেকে 60-এর দশক পর্যন্ত হলিউডের এই ধারা প্রবলভাবে চালু ছিল। এই সময়ে সিনেমার একটা স্পষ্ট প্রবণতা ছিল, গল্প বলা হবে ধারাবাহিকভাবে, স্টার কাস্ট করা হবে, চরিত্রগুলো হবে মনস্তাত্ত্বিকভাবে পরিষ্কার, তাদের লক্ষ্য থাকবে সুস্পষ্ট, আর প্রতিটি ঘটনার পরের ঘটনা আসবে কজ অ্যান্ড ইফেক্টের ভেতর দিয়ে। ক্যামেরা, আলো, সম্পাদনা সব কিছুরই ব্যবহার হবে দর্শকের মনোযোগ আটকে রাখতে। মূল উদ্দেশ্য, দর্শক যেন শুধু গল্পটা দেখে, টেকনিক যেন আড়ালেই থাকে। 3 বা 5 অ্যাক্ট স্ট্রাকচারের গল্প, 3 পয়েন্ট লাইটিং, 180 ডিগ্রি ইমাজিনারি লাইন, কন্টিনিউটি এডিটিং, এই সবই ক্লাসিক্যাল হলিউড যুগ থেকে এসেছে। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কমার্শিয়াল ছবির উৎপাদনও শুরু হয় এই সময় থেকে। স্টুডিও ধারার মাধ্যমে হলিউডের যে কারিগরি উৎকর্ষ এসেছে, সেটা দুনিয়ার অন্যান্য দেশের চলচ্চিত্রের জন্য অনুকরণীয় হয়েছে গত শতাব্দীতে। এ ধারা শুরু হয়েছিল ডিডব্লিউ গ্রিফিথের বার্থ অফ এ নেশন ছবির মধ্য দিয়ে। পরবর্তীতে চার্লি চ্যাপলিন, ফ্রাঙ্ক ক্যাপরা, জন ফোর্ড, অরসন ওয়েলস, বিলি ওয়েল্ডারের মতো নির্মাতারা ভিত্তি দিয়েছিলেন হলিউড ইন্ডাস্ট্রির। আলফ্রেড হিচকক এই দলে যোগ দিয়েছিলেন 30-এর দশকের শেষের দিকে, 1939 সালে। হিচকক তার হলিউড ক্যারিয়ার শুরুর আগেই ইউরোপে সাসপেন্স নির্মাতা হিসেবে খ্যাতির শীর্ষে অবস্থান করছিলেন। প্রথম জীবনে সেট ডিজাইনার হিসেবে কাজ শুরু করলেও 1920-এর দশকে তিনি কিছুদিন বার্লিনে কাজ করেন। সেই সময় জার্মান এক্সপ্রেশনিজমের প্রতি প্রবলভাবে আকর্ষিত হন হিচকক। এক্সপ্রেশনিজমের আলোছায়ার ব্যবহার, রহস্যময় কম্পোজিশন ও আবহ সঙ্গীত পরবর্তীতে তার সাসপেন্স ছবি তৈরিতে গভীরভাবে প্রভাব ফেলে। 1925 সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি দ্য প্লেজার গার্ডেন আর 1927 সালে দ্য লজার মূলত এক্সপ্রেশনিস্ট থ্রিলার ধারার ছবি। 30-এর দশকে দ্য 39 স্টেপস, দ্য লেডি ভ্যানিশেস ও স্যাবোটাজ এসব ছবিতে এক্সপ্রেশনিজমের প্রভাব স্পষ্ট। 1939 সালে হিচকক আমেরিকায় পাড়ি জমান এবং হলিউডে ক্যারিয়ার শুরু করেন। হিচককের হাত ধরে 40-এর দশকে হলিউডে স্টুডিও কমার্শিয়াল ছবির একটা নতুন ঢেউ তৈরি হয়। হিচককের ছবিগুলোতে একদিকে যেমন বাণিজ্যিক উপাদান ছিল, তেমনি চলচ্চিত্রকে একটি শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতেও তার ভূমিকা ছিল। হলিউডে জনরাভিত্তিক চলচ্চিত্রের একজন ফাদার ফিগার ছিলেন হিচকক। 1939 সালে ডেভিড ও সেলজনিকের প্রযোজনায় নিজের প্রথম হলিউড ছবি রেবেকা দিয়েই অস্কার জয় করেন হিচকক। 60-এর দশকে ইউরোপে ফ্রেঞ্চ নিউ ওয়েভের মাধ্যমে ইউরোপ ও বাকি দুনিয়ার অল্টারনেটিভ সিনেমায় একটা নতুন জাগরণ ঘটে। এই আন্দোলনের তরুণ নির্মাতারা ক্লাসিক হলিউড ছবি, বিশেষ করে আলফ্রেড হিচককের ছবির অনুসারী ছিলেন। হিচকককে সারা দুনিয়ার লোকে সাসপেন্স ফিল্মমেকার হিসেবে চিনলেও ফরাসি তরুণরাই মূলত তাকে চলচ্চিত্রের একটা নতুন ভাষা তৈরির পথিকৃৎ হিসেবে আবিষ্কার করেন। এই আন্দোলনের নির্মাতা ও তাত্ত্বিক ফ্রান্সিস ক্রুফো হিচকককে নিয়ে এত বেশি আগ্রহী ছিলেন যে 1962 সালে ক্রুফো আমেরিকায় উড়ে যান এবং 1 সপ্তাহ ধরে হিচককের সঙ্গে থেকে তার ক্যারিয়ারের 50-টিরও বেশি ছবি, ক্যামেরা কৌশল, সম্পাদনা, অভিনয় ও দর্শকের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণের নানা দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং ফ্রান্সে ফিরে এসে তাদের কথোপকথনের ভিত্তিতে হিচকক ক্রুফো নামে একটা বইও প্রকাশ করেন। ক্রুফো ছাড়াও জলুক গোদার, এরিক রোমার, ক্লদ শ্যাভরল সহ ফ্রেঞ্চ নিউ ওয়েভের অনেক নির্মাতার একটা বড় অনুপ্রেরণা ছিলেন হিচকক। গোদারের কাল্ট ছবি ব্রেথলেস সহ এই আন্দোলনের অনেক ছবিতে হিচকক ও ক্লাসিক্যাল হলিউড ছবির গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। হিচকককে শুধুমাত্র বাণিজ্যিক থ্রিলার নির্মাতা হিসেবেই নয়, বরং একজন শিল্পী ও ফর্মালিস্ট চলচ্চিত্র তাত্ত্বিক হিসাবে সবার সামনে নতুনভাবে হাজির করেন তারা। সাইকো ছবিটি মুক্তি পায় 1960 সালের 8 সেপ্টেম্বর। ইউনিভার্সাল স্টুডিওতে তৈরি ছবিটি হরর ও মিস্ট্রি জনরার একটা ল্যান্ডমার্ক ছবি। মুক্তি পাওয়ার পর ছবিটি আমেরিকা এবং বাইরের দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে। এই ছবিটি হিচককের অন্যান্য ছবির বাজেট
গল্পের বিস্তৃতি ও আয়োজনের তুলনায় বেশ ছোট পরিসরে নির্মিত। সে সময় রঙিন ছবির রমরমা থাকলেও এই ছবিটি তিনি সাদাকালোতেই বানান সাসপেন্সকে আরও ঘনীভূত করার জন্য। ছবি শুরু হয় একটা হোটেল রুমে মেরিয়ন ক্রেইন নামে এক তরুণী ও তার প্রেমিক স্যাম লুমিসের কথোপকথনের মধ্য দিয়ে। মেরিয়ন অ্যারিজোনার ফিনিক্স শহরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, কিন্তু চাকরি জীবনের প্রতি বিতৃষ্ণা এবং অর্থনৈতিক হতাশা সে আর তার প্রেমিক স্যামকে জর্জরিত করে তোলে। তারা এই দমবন্ধ জীবন থেকে মুক্তি পেতে চায়। পরের দৃশ্যে ম্যারিয়নের অফিসে বসের পয়সাওয়ালা বন্ধু টম ক্যাসিডি ম্যারিয়নকে প্রশ্ন করে, আমি যখন কষ্টে থাকি তখন কি করি জানো? আমি টাকার বিনিময়ে সেটা কিনে ফেলি। লোকটি জানায় সে তার মেয়ের বিয়েতে নগদ $40,000 উপহার দিতে যাচ্ছে। টাকাটা সে ম্যারিয়নের অফিসে রেখে যায়। তবে ম্যারিয়নের বস টাকাটা অফিসে না রেখে ব্যাংকের ভল্টে রেখে দিতে বলে। ম্যারিয়ন টাকা নিয়ে বের হয় ঠিকই, কিন্তু ব্যাংকে না গিয়ে সে বাসায় চলে যায় এবং ব্যাগ গুছিয়ে টাকাগুলো নিয়ে দ্রুত শহর ত্যাগ করে। সারা রাত গাড়ি চালিয়ে পরদিন সকালে ম্যারিয়নের ঘুম ভাঙে শহর থেকে দূরে এক পাহাড়ি রাস্তায় পুলিশ অফিসারের ডাকে। ম্যারিয়নের আচরণ সন্দেহজনক মনে হলে অফিসারটি তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিছু দূর গিয়ে ম্যারিয়ন তার গাড়িটি বদল করে আবার পথ চলতে শুরু করে। পুলিশ অফিসারটি তাকে ফলো করতে থাকে। ইতিমধ্যেই চুরির ঘটনা ম্যারিয়নের অফিস জেনে যায়। তারাও তার খোঁজ করতে শুরু করে। পরের দিন পুরো দিন গাড়ি চালিয়ে রাতে ঝড় বৃষ্টির মধ্যে সে একটা নির্জন মোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানায় মোটেলের মালিক নরম্যান বেটস। প্রথমে নরম্যানের আচরণ বন্ধুত্বপূর্ণ মনে হলেও ধীরে ধীরে তার অদ্ভুত শখ এবং ঘরবাড়ির রহস্যময় পরিবেশ ম্যারিয়নকে উদ্বিগ্ন করে তোলে। মোটেলে একমাত্র অতিথি সে। আশেপাশে কোনো খাবারের দোকান না থাকায় নরম্যান ম্যারিয়নকে তার সাথে রাতের খাবার খেতে অনুরোধ করে। একটু পর ম্যারিয়ন মোটেলের লাগোয়া বাড়ি থেকে নরম্যানের মায়ের গলা শুনতে পায়। বাইরের একটি মেয়েকে ডিনারে ডাকার জন্য তিনি ছেলেকে ভর্ৎসনা করতে থাকেন। নরম্যান খাবার নিয়ে মোটেলে ফিরে আসে এবং মায়ের আচরণের জন্য ম্যারিয়নের কাছে ক্ষমা চায়। ম্যারিয়ন খেতে খেতে নরম্যানের কাছে তার নানা বিষয়ে শুনতে থাকে। নরম্যান জানায় মৃত পাখির দেহ স্টাফ করে রাখা তার একটা শখ। এও জানায় মানুষ আসলে একটা ফাঁদে পড়ে আছে, যেখান থেকে সে চেষ্টা করলেও বের হতে পারে না। তাছাড়া মায়ের প্রতি তার ভক্তি ও নির্ভরতার কথাও জানায় নরম্যান। খাবার শেষে ম্যারিয়ন জানায় সে সকালে ফিনিক্সে ফিরে যেতে চায় এবং টাকা চুরির বিষয়টা সে স্বীকার করে নিতে চায়। ম্যারিয়নের খাওয়া শেষে নরম্যান বাড়ি ফিরে যায় এবং ম্যারিয়ন বাথরুমে যায় গোসল করতে। পুরো মোটেলে একা ম্যারিয়ন শাওয়ারে মগ্ন। সে বুঝতে পারে না পর্দার আড়ালে থেকে একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, হাতে ধারালো ছোরা। হঠাৎ ম্যারিয়নের উপর হামলে পড়ে আততায়ী। মুহুর্মুহু ছোড়ায় আঘাতে রক্তাক্ত ম্যারিয়ন লুটিয়ে পড়ে বাথটাবে। রক্তের ধারা পানির সাথে মিশে গিয়ে একটা ঘূর্ণি তৈরি করে বাথটাব থেকে নেমে যায়। সেখান থেকে ডিজলভে ভেসে ওঠে ম্যারিয়নের নিষ্পলক মৃত চোখ। পরের দৃশ্যে নরম্যান রক্ত রক্ত বলে চিৎকার করতে করতে ছুটে আসে মোটেলের দিকে। বাথরুমে উকি দিয়ে সে ম্যারিয়নের লাশ দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে যায়। দ্রুত সে দেহটি পলিথিনে মুড়ে বাথরুম ও ঘর পরিষ্কার করে ফেলে। এরপর ম্যারিয়নের মৃতদেহ তার গাড়িসহ একটি ডোবার পানিতে ডুবিয়ে দেয় নরম্যান। এদিকে ম্যারিয়নের বোন লায়লা তার খোঁজে প্রেমিক স্যামের কাছে যায়, কিন্তু স্যাম জানায় সেও ম্যারিয়নের খোঁজ জানে না। এর মধ্যে সেখানে অ্যারবোগাস্ট নামে এক প্রাইভেট গোয়েন্দার সাথে দেখা হয় লায়লার। গোয়েন্দা জানায় তাকে ম্যারিয়ন এবং চুরি যাওয়া $40,000 খোঁজ নিতে নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত করতে করতে গোয়েন্দা অ্যারবোগাস্ট নরম্যানের সেই মোটেলে যায় এবং জিজ্ঞাসাবাদে নরম্যানের প্রতি তার সন্দেহ হয়। তিনি নরম্যানের মায়ের সাথে কথা বলতে চাইলে সে রাজি হয় না। গোয়েন্দা বাইরে বেরিয়ে যায় এবং টেলিফোন বুথ থেকে ম্যারিয়নের বোন লায়লাকে তার সন্দেহের কথা খুলে বলে। সেদিন রাতে গোয়েন্দা আবার মোটেলে ফিরে আসে এবং নরম্যান ও তার মায়ের খোঁজে তার বাড়ির দিকে যায়।
কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার মুখে ম্যারিয়ানের মতো একই কায়দায় একজন আততায়ী ছুরিকাঘাত করে গোয়েন্দা অ্যারবোগাসকেও হত্যা করে। এবার লায়লা বোনের খোঁজে স্থানীয় পুলিশের শেরিফের কাছে যায়। সেখানে সে জানতে পারে নরম্যানের মা 10 বছর আগে পারিবারিক কলহে তার মায়ের প্রেমিককে মেরে নিজেও আত্মহত্যা করেছে। নরম্যান তখন থেকে একাই থাকে ওই বাড়িতে। লায়লা বুঝতে পারে না নরম্যানের মা হিসেবে যাকে দেখা গেছে সে তাহলে কে। পরের দৃশ্যে দেখা যায় নরম্যান সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে তার মাকে বলছে তাকে নিয়ে বাইরে কোথাও লুকিয়ে রাখতে চায় সে, কিন্তু মায়ের কণ্ঠটি রাজি হয় না। তবুও নরম্যান মাকে জোর করে কোলে নিয়ে বাড়ির বেসমেন্টে একটা অন্ধকার ঘরে লুকিয়ে রাখে। এদিকে ম্যারিয়েন ও গোয়েন্দা অ্যারবোগাস্টের খোঁজে লায়লা ও স্যাম স্বামী স্ত্রীর পরিচয়ে সেই মোটেলে যায় এবং একটা রুম ভাড়া করে। সুযোগ বুঝে তারা ম্যারিয়ান যে রুমে ছিল সে রুমে তল্লাশি করে এবং বাথরুমে ম্যারিয়ানের খুনের কিছু নমুনা খুঁজে পায়। এরপর তারা পরিকল্পনা করে এবং স্যাম নরম্যানের অফিসে গিয়ে তাকে ব্যস্ত রাখে। আর এই সুযোগে লায়লা ওই রহস্যময় বাড়িতে যায় নরম্যানের মায়ের খোঁজে। স্যাম $40,000 এবং ম্যারিয়ানকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা জানতে নরম্যানকে চাপ দিতে থাকে। কিছুটা বিভ্রান্ত নরম্যান বুঝতে পারে লায়লা তার বাড়িতে ঢুকেছে। তখন সে স্যামকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং লায়লাকে থামাতে তার বাড়ির দিকে ছোটে। লায়লাও নরম্যানকে আসতে দেখে লুকানোর জন্য বেসমেন্টে চলে যায়। সেখানে সে দেখতে পায় নরম্যানের মা একটা চেয়ারে বসে আছেন দেয়ালের দিকে মুখ করে। লায়লা তাকে ডাকলেও তিনি সাড়া না দেয়ায় এবার সে তাকে স্পর্শ করলেই মহিলার বীভৎস স্টাফ করা দেহ ঘুরে যায় লায়লার দিকে। এমন ভয়ঙ্কর চেহারা দেখে লায়লা আতঙ্কে আর্তচিৎকার করে ওঠে। এদিকে নরম্যান ততক্ষণে মায়ের পোশাক পরে লায়লাকে মারতে আসলে স্যাম ফিরে এসে নরম্যানকে ধরাশায়ী করে ফেলে। শেষে জানা যায় নরম্যান স্প্লিট পার্সোনালিটি বা বহুসত্তা নামে এক ধরনের মানসিক সমস্যায় ভুগছিল, যাকে মেডিকেলের ভাষায় ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বলা হয়। এই ধরনের মানুষের মধ্যে একাধিক ব্যক্তিত্ব বাস করে এবং তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত থাকে। নরম্যান ছোটবেলায় তার বাবাকে হারায়। তার মা সবসময় বাইরের দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখতেন, যেন সে অন্য কোনো নারীর সংস্পর্শে আসতে না পারে। কিন্তু তার মাই যখন অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান, তখন নরম্যান প্রবল ঈর্ষায় অন্ধ হয়ে তাদের দুজনকেই হত্যা করে এবং সবাইকে জানায় তার মা প্রেমিককে খুন করে নিজেই আত্মহত্যা করেছে। তবে খুনের পর অপরাধবোধে ভুগতে থাকে নরম্যান। তাই সে মায়ের মৃতদেহ সংরক্ষণ করে রাখে এবং ধীরে ধীরে মায়ের সত্তা তার নিজের মধ্যে স্থান করে নিতে থাকে। একসময় তার স্প্লিট পার্সোনালিটি রোগ হয়ে যায়। এই মানসিক অবস্থায় নরম্যানের মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে শান্ত, লাজুক ও ভদ্র যুবক নরম্যান, আর অন্যদিকে তার মা, যে ঈর্ষাকাতর, হিংস্র এবং কর্তৃত্বপরায়ণ। যখনই নরম্যান কোনো নারীর প্রতি আকর্ষণ দেখায় তখনই তার মস্তিষ্কের মায়ের সত্তাটি সক্রিয় হয় এবং নরম্যানকে বাধা দেয়। নরম্যানের মায়ের সত্তাই ম্যারিয়েনকে সহ আরও কয়েকটি খুন করে। তবে লায়লা যখন নরম্যানের মায়ের মৃতদেহ আবিষ্কার করে তখন পুরোপুরি তার মায়ের সত্তা বিলীন হয়ে যায় নরম্যানের দেহে। নরম্যানের মোটেল আর তার লাগোয়া বাড়িটিও মানুষের অবচেতনের দুইটা স্তরকে মেটাফোর আকারে হাজির করেন হিচকক। মোটেলটি মানুষের দৃশ্যমান ও অনুভূতির সীমার মধ্যকার জগতের প্রতীক, আর উঁচু পাহাড়ের উপর বাড়িটি তার মায়ের রক্ষণশীলতা, নরম্যানের অবদমিত স্মৃতি ও নিষিদ্ধ আকাঙ্ক্ষার প্রতিরূপ। নরম্যানের মায়ের ভিক্টোরিয়ান ধাঁচের বাড়িটির বিপরীতে আধুনিক স্থাপত্যে নির্মিত মোটেল দুটি বিপরীতমুখী প্রজন্মের মূল্যবোধকেও দান্দিকভাবে দর্শকের সামনে হাজির করে। হিচকক ছবির কম্পোজিশনে আলো অন্ধকারের মিথস্ক্রিয়ার মাধ্যমে এই মনস্তাত্ত্বিক বিভাজনকে আরও শক্তিশালী করেন। হিচকক এই ছবিতে তৎকালীন প্রচলিত হলিউড স্টুডিও ধাঁচের বাইরের গল্প নিয়ে আসেন। গল্পের মূল চরিত্র ম্যারিয়ান ছবির মাঝপথে নিহত হলে ছবির কেন্দ্রে চলে আসে হত্যাকারী নরম্যান ও তার মা। সেই সময় হলিউডের দর্শকরা গল্পের মাঝখানে এমন পট পরিবর্তনে তেমন অভ্যস্ত ছিল না, তবে সেটাই করে দেখিয়েছেন হিচকক। আপাত দৃষ্টিতে ছবিটি 5 অঙ্কের লিনিয়ার ন্যারেটিভ মনে হলেও সেটিরও ব্রেক হয় ম্যারিয়ানের মৃত্যুতে। সাইকো ছবির গল্পটি আসলে স্প্লিট বা বিভক্ত ন্যারেটিভ স্ট্রাকচারে দৃশ্যস্থ হয়েছে, যা গল্পের গন্তব্যকে দর্শকের কাছে অনেক বেশি রহস্যময় ও অনিশ্চিত করে তোলে। এ ধরনের ন্যারেটিভ স্টাইল মিস্ট্রি বা থ্রিলার ছবির জন্য আদর্শ স্ট্রাকচার,
ছবিতে শাওয়ারে ম্যারিয়ানের হত্যার ঘটনাটি সিনেমার ইতিহাসেরই একটি গুরুত্বপূর্ণ দৃশ্য। হিচকক পিওর সিনেমার একজন পায়োনিয়ার ছিলেন, অর্থাৎ শুধু সংলাপ নয়, দৃশ্য ও সম্পাদনার মাধ্যমেই ছবির গল্পকে তুলে ধরা। ছবিতে ম্যারিয়ানের হত্যা দৃশ্য এক্ষেত্রে পিওর সিনেমার একটি ল্যান্ডমার্ক উদাহরণ। কোনো রকম আঘাত না দেখিয়ে একটা হত্যা দৃশ্য সাজানো নিঃসন্দেহে হিচককের মুনশিয়ানার প্রমাণ। মাত্র ৪৫ সেকেন্ডের এই দৃশ্যটি অর্ধশতাধিক কাটের মন্তাজে হিচকক একটা অসাধারণ চিত্রকাব্য তৈরি করেন। এর সাথে যোগ হয় শব্দের পরিমিত ও কার্যকর ব্যবহার। ক্যামেরা অ্যাঙ্গেল, দৃশ্য ও শব্দের মন্তাজ এমন দ্রুততায় দৃশ্যস্থ হয়, মনে হয় আততায়ী দর্শককে উদ্দেশ্য করেই প্রতিটি আঘাত হানছে। ছবিতে হিচকক দর্শকের নৈতিকতাকেও চ্যালেঞ্জ করেন বারবার। ম্যারিয়ান টাকা চুরি করা সত্ত্বেও তার প্রতি দর্শকের একটা সহানুভূতি তৈরি হয়, কিন্তু তার মৃত্যুর পর নরম্যান কেন্দ্রীয় চরিত্র হয়ে সামনে আসে এবং দর্শকের সহানুভূতি তার দিকেই ধাবিত হয়। এদিকে গল্পে ম্যারিয়ানের বোন লায়লা প্রবেশ করলে তার প্রতিও দর্শক সহানুভূতি অনুভব করে। একেবারে শেষে দর্শক নরম্যান রূপী তার মায়ের প্রতিও সহানুভূতিশীল হয়ে ওঠে। এই যে একই গল্পে দর্শককে বারবার বিভিন্ন চরিত্রের প্রতি সহানুভূতি তৈরিতে বাধ্য করেন, এটাই হিচককের মুনশিয়ানা। হিচকক ইচ্ছাকৃতভাবেই দর্শকের নৈতিক অবস্থানকে কোনো একটা চরিত্রে স্থির থাকতে দেন না। হিচকক এই ছবিতে মানুষের কিছু জটিল মনস্তাত্ত্বিক দিককে সামনে এনেছেন। একদিকে নরম্যানের অবদমিত যৌন আকাঙ্ক্ষা, আর অন্যদিকে কর্তৃত্বপরায়ণ মায়ের প্রভাব মিলেমিশে তাকে অসুস্থ মানসিকতার দিকে ঠেলে দেয়। এই সেলফ আর আদারের দ্বন্দ্ব অবচেতনে নরম্যানের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে। দেহটা নরম্যানের হলেও তার মস্তিষ্ক দখল করে নেয় তার মা। মায়ের রক্ষণশীলতা, হিংসা আর প্রতিশোধপরায়ণতা নরম্যানের দেহটিকে চালিত করে। তবে হিচকক এখানে নরম্যানের মানসিক অসুস্থতাকে শুধু থ্রিলারের উপাদান হিসেবেই নয়, বরং মানুষের অবচেতন মন, অপরাধবোধ এবং অবদমিত আকাঙ্ক্ষা কি ভয়াবহ রূপ ধারণ করতে পারে সেটাই দেখিয়েছেন সাইকো ছবিতে, যার ফলে প্রায় ৬ দশক পেরিয়ে গেলেও আজও সাইকো চলচ্চিত্রের ইতিহাসে একটা ল্যান্ডমার্ক ছবি হিসেবে টিকে আছে। দর্শক, কেমন লাগলো আলফ্রেড হিচককের কাল্ট ছবি সাইকোর উপর আমাদের আজকের পর্ব? কমেন্টে জানাবেন। আগামী পর্বে কথা হবে অন্য কোনো ছবি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।